আমরা গত দুটি ক্লাসে পড়ছিলাম জ্যোতিচিহ্নের ব্যবহার। হ্যাঁ, আমরা যে কথা বলা বা পড়া বা যে কোনো পাঠ করা, যেখানে এই সব জায়গায় আমাদের যে জ্যোতিচিহ্নগুলি যে রয়েছে, এই জ্যোতিচিহ্নের যদি আমরা প্রপার ব্যবহার, সঠিক ব্যবহার করতে না পারি, তাহলে কিন্তু দেখা যায় যে যা বলতে চাচ্ছে লেখক, যা বলতে চাচ্ছে, যেখানে যা আমরা বলতে চাচ্ছি, সেটির অর্থই পুরোপুরি বদলে যায় যদি আমরা সঠিকভাবে জ্যোতিচিহ্নের ব্যবহার না করি। তো আমি যে গত ক্লাসে যে জ্যোতিচিহ্নের ব্যবহার, আমরা সাধারণত মনে করি যে জ্যোতিচিহ্ন বলতে আমরা দাড়ি, কমা, প্রশ্নবোধক এই তিনটিকেই প্রাধান্য দিয়ে থাকি মূলত। কিন্তু আসলে অনেকগুলি জ্যোতিচিহ্ন রয়েছে আমাদের বাংলা ভাষায়, অনেকগুলি জ্যোতিচিহ্ন রয়েছে যেগুলো আমি গত ক্লাসে পড়িয়েছি। জ্যোতিচিহ্ন বা কেউ কেউ বিরাম চিহ্ন বলে থাকেন, যেমন কমা, দাড়ি, তারপরে কমা, সেমিকোলন, তারপরে দাড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময়বোধক চিহ্ন, তারপরে উদ্ধৃতি চিহ্ন, তারপরে ক্লোন, তারপরে আছে ড্যাশ, তারপরে হাইফেন, তারপরে আছে লোপ চিহ্ন। আমরা হাইফেন পর্যন্ত গত ক্লাসে করেছিলাম। তারপরের থেকে আমি পড়ছি হাইফেনটিকে আবার আমি একটু বলে নিই। সেটি হলো দুই শব্দের সংযোগ বা বিশ্লেষণ দেখানোর জন্য সাধারণত হাইফেন ব্যবহৃত হয়ে থাকে। আবার বলছি আমি, হাইফেন মানে সমান একটি দাগ, ছোট দাগটি দুইটি শব্দের, তো দুই শব্দের সংযোগ বা বিশ্লেষণ দেখানোর জন্য হাইফেন ব্যবহৃত হয়ে থাকে। এটি সমাসবদ্ধ পদের যোগ চিহ্ন হিসাবেও কাজ করে, যেমন ভাই, ভাই হাইফেন বোন, তারপরে মা হাইফেন বাবা, সুখ হাইফেন দুঃখ, আনন্দ হাইফেন বেদনা। এভাবে এই যে আনন্দ বেদনা, এর মাঝখানে আনন্দের পরে হাইফেন, তারপরে বেদনা, সুখের পরে হাইফেন, তারপর দুঃখ, ভাই হাইফেন বোন, মা হাইফেন বাবা। তাহলে আবার লেখার সময় এক লাইনে শেষে একটি সম্পূর্ণ শব্দ বসানোর স্থানের অভাব হলেও শব্দের প্রথমটুকু বসিয়ে একটি হাইফেন দিয়ে শেষ করতে হয়। বাকি অংশ বসে পরের লাইনে। যেমন একটি লাইন শেষ হয়ে গেল, কিন্তু আমার অর্থপূর্ণ হলো না, মানে ওই লাইনেরই আরেকটি অংশ আছে, কিন্তু আমার লাইনটি শেষ হয়ে গেছে, এবং ওই যেটুকুন বাকি আছে সেটুকুন পরের লাইনে বসবে। সেই ক্ষেত্রে আমাদের ওই লাইনের শেষে গিয়ে হাইফেন বসবে। যেমন যেমন একটি উদাহরণ, যেমন বনে বনে যত পাখি তাদের তাদের কলকাকলিতে, এখন কলতে এসে আমার লাইনের জায়গা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা কলর পরে একটা হাইফেন দিয়ে কাকলিতে লিখব। হ্যাঁ, আবার বলছি, বনে বনে যত পাখি তাদের কলকাকলিতে, বনে বনে যত পাখি তাদের কলটুকু লিখে আমাদের ওখানে লাইনটা শেষ হয়ে গেল, ওখানে আর জায়গা নেই। সেক্ষেত্রে আমরা হাইফেন ইউজ করে নিচে কাকলিতে মুখর সন্ধ্যাবেলা। তো আমরা তাহলে হাইফেন কোথায় ব্যবহৃত হবে আমরা এটি জানলাম। তবে হাইফেনে বেলায় আমরা পড়ার বেলায় বা আবৃত্তির বেলায় হাইফেনে কোনো থামার প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা এর আগে যতগুলো জ্যোতিচিহ্ন পড়েছি সেখানে থামার একটি বিষয় ছিল, হাইফেনে থামার কোনো প্রয়োজনীয়তা নেই। এবারে আসি আমরা লোপ চিহ্ন। লোপ চিহ্ন হলো যেটা কমা কিন্তু উপরে, শব্দের উপরে বসে যে কমাটা, কমা সাধারণত নিচে বসে, কিন্তু কমার মতোই দেখতে, ওটা উপরের দিকে বসে, সেটাকে আমরা বলি লোপ চিহ্ন। লোপ চিহ্ন বা ইলিপ চিহ্ন আকারে কমার মতো, কিন্তু তার স্থান বর্ণের উপরের অংশে থাকে। কোথায় থাকে? কমা থাকে বর্ণের নিচের অংশে, কিন্তু লোপ চিহ্ন থাকে, দেখতে কমা আর লোপ চিহ্ন একই। হ্যাঁ, লোপ চিহ্ন আকারে কমার মতো, কিন্তু
কমা যেমন নিচের অংশে থাকে, কিন্তু লোপ চিহ্ন থাকে বর্ণের উপরের অংশে। শব্দের একটি অংশ বা বর্ণ বা অক্ষর বাদ দেওয়া হয়েছে বোঝাতে। শব্দের একটা অক্ষর, শব্দের মধ্যে যে কোনো একটা অক্ষর বা বর্ণ বাদ অক্ষর বা বর্ণ বাদ দেওয়া হয়েছে বোঝাতে লোপ চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যেমন যেমন আমরা বলতে পারি হইতে, হইতে, হ রস্বই তয়কারেতে। এখন হইতেকে আমরা হতে লিখতে পারি, হতে। হ উপরে তখন ওই লোপ চিহ্নটা বসবে, তারপর তয়কার বসবে। তার মানে মাঝখানে যে রস্বই, ওটি আমরা লোপ হয়ে গেছে, ওটি লোপ হয়ে গেছে, ওখানে ওইটি লোপ হওয়াতে ওই চিহ্নটি বসেছে হইতে থেকে হতে। যেমন ওপরে, ওপরে আমরা ওটা না দিয়া উপরে যদি লোপ চিহ্ন দিয়ে পরে লিখি তাহলে আমরা বুঝবো ওপরে। তারপরে তারই পরে, সেক্ষেত্রে আমরা লোপ চিহ্ন ব্যবহার করতে পারি। সাধারণত যেমন আমরা 1971 সাল, 1971 সাল যখন আমরা লিখি, অনেক সময় আমরা 1900টা ব্যবহার করি না, আমরা শুধু করি কি 71 লিখে উপরে একটা লোপ চিহ্ন দিয়ে তারপরে কিন্তু লিখি যে 71 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো ওই লোপ চিহ্নটা যখন থাকে উপরে তখন আমরা ধরে নেই যে এটি 1971। তাহলে আমরা লোপ চিহ্ন ব্যবহারটা কখন হয় এটি আমরা জানলাম। তাহলে আমরা আজকে জানলাম হাইফেনটা কি কারণে ব্যবহার হয় এটি জানলাম। আমরা লোপ চিহ্নটা কিভাবে কখন ব্যবহৃত হয় এটি জানলাম। এই লোপ চিহ্নতেও কোনো থামার প্রয়োজনীয়তা নেই। হাইফেনে যেমন কোনো থামার প্রয়োজনীয়তা নেই, জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের ভিতরেই এই চিহ্নগুলি রয়েছে, কিন্তু এখানে হাইফেনেও যেমন থামার প্রয়োজন নেই, লোপ চিহ্নতেও কোনো থামার প্রয়োজনীয়তা নেই। এরপরে আছে বন্ধনী চিহ্ন, ব্র্যাকেট যেটা ইংরেজিতে বলি আমরা। বক্তব্যের মধ্যে, কোনো বক্তব্যের মধ্যে অন্য প্রসঙ্গে যখন আমরা নিয়ে আসি কিংবা বিরোধী কোনো উক্তি থাকে তখন আমরা ওই উক্তিটি বন্ধনীর মধ্যে লিখি। লিখে বাক্যের প্রবাহ থেকে সেটিকে আমরা আলাদা করি, বিচ্ছিন্ন করি। আমরা যে প্রসঙ্গে কথা হচ্ছে এটি থেকে একটু ভিন্ন, এটি বোঝানোর জন্য আমরা করি কি ব্র্যাকেট বা বন্ধনী চিহ্ন ব্যবহার করে থাকি। তো তবে এই বন্ধনী চিহ্নের স্থানেও কিন্তু থামার কোনো প্রয়োজনীয়তা নেই। তবে কণ্ঠস্বরের একটু তারতম্য করা যেতে পারে। বন্ধনী চিহ্নর ভিতরের যে অংশটি ওটি পড়ার সময় মানে ভাষা ব্যবহার অনুযায়ী, যে ওই লাইনটির ব্যবহার অনুযায়ী কণ্ঠস্বরের তারতম্য করা যেতে পারে। লাইনটিতে যদি ব্যথার দুঃখের কোনো লাইন থাকে তাহলে সেটা ভারাক্রান্ত হৃদয়ে পড়তে হবে। আবার যদি ক্রোধের কোনো লাইন থাকে তাহলে সেটা একটু দ্রোহ করে হবে। তো কিন্তু থামার কোনো প্রয়োজন নেই। এটা হলো গেল বন্ধনী চিহ্ন বা আমরা তাহলে আমরা কি কি পড়লাম? হাইফেন, তারপরে পড়লাম লোপ চিহ্ন, এবার হলো বন্ধনী চিহ্ন, বা তারপরে আসে আমাদের বর্জন চিহ্ন। বর্জন চিহ্ন হলো স্টারের মতো হতে পারে, বা কতগুলি ডটের মতো হতে পারে। যেমন উক্তির মধ্যে কোনো শব্দ বা বাক্য যদি আমরা বাদ দিই বা উল্লেখ করতে না চাইলে আমরা কোনো একটি লাইন ব্যবহার করব, কিন্তু সেই লাইনটির মধ্যে কিছু শব্দ আমরা উচ্চারণ করতে চাই না, কিন্তু আমরা ওখানে কিছু শব্দ রয়েছে এটি আমরা আবার বোঝাতেও চাই। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ওই বর্জন চিহ্ন ব্যবহার করতে হবে। বর্জন চিহ্ন কখনো কখনো ডট 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 অনেকগুলি ডট দিয়ে বসানো যায়, আবার কখনো অনেকগুলি স্টার দিয়ে বসানো যায়। যেমন যেমন আমরা বলতে পারি, এখন তুমি ভালোই ভালোই কাজটা করে দাও, নইলে ডট 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 ডট।
তাহলে এখানে নইলের পরে আমি কি বলতে চাচ্ছি, ডট ডট দিলে কিন্তু বোঝা যাচ্ছে যে নইলের পরে আমি একটা কিছু বোঝাতে চাচ্ছি। তুমি এখন আমার টাকাটা দিয়ে দাও, তুমি 3 দিনের মধ্যে আমার টাকাটা দিয়ে দাও, নইলে ডট 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 ডট। তুমি কিন্তু 2 দিনের মধ্যে কাজটি করে দিবে, নইলে ডট 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 ডট। তাহলে এটি একটি চিহ্ন, এটি একটি, এখানেও সামান্য বিরতি দেয়া যেতে পারে এখানে। হ্যাঁ, এখানে ডট ডট বা যখন আমরা ব্যবহার করব এই ডটের জায়গায় পাঠ করার সময় বা পড়ার সময় এই ডট চিহ্নতে আমরা সামান্য বিরতি গ্রহণ করতে পারি। তারপরে আসে কোলন ড্যাশ। কোলনটা আমরা আগে পড়েছি, কোলনটা হলো কোলনটা পড়েছি, কোলন আর হলো কোলন এবং ড্যাশ, এই দুটো সংযুক্ত করে হয় কোলন ড্যাশ। বাক্যের মধ্যে, কোনো বাক্যের মধ্যে যদি দৃষ্টান্ত শুরু করতে, কোনো বাক্যের মধ্যে যখন আমরা কোনো দৃষ্টান্ত শুরু করব তখন কোলন ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। যেমন ভাষা 2 প্রকার। কি কি? যেমন ভাষা 2 প্রকার, কমা, যথা, যথা, এই যথার পরে আমরা কোলন ড্যাশ ইউজ করব। সাধু ভাষা ও চলিত ভাষা। তাহলে ভাষা 2 কোলন ড্যাশ কখন ইউজ হচ্ছে, ব্যবহার হচ্ছে? বাক্যের মধ্যে দৃষ্টান্ত শুরু করতে কোলন ড্যাশ চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। যেমন ভাষা 2 প্রকার, যথা, যথার পরে আমরা কোলন ড্যাশ ইউজ করব, সাধু ভাষা ও চলিত ভাষা। তাহলে কোলন ড্যাশের স্থানে 1 সেকেন্ড আমরা বিরতি দিতে পারি। 1 সেকেন্ড বিরতি নিতে হয় কোলন ড্যাশের এখানে। হ্যাঁ, কোলন ড্যাশের পরে 1 সেকেন্ড মতো বিরতি দিতে হয়। তাহলে আমরা জানলাম আজকে জানলাম হাইফেন, লোপ চিহ্ন, তারপরে বন্ধনী চিহ্ন, বর্জন চিহ্ন এবং কোলন ড্যাশ। বিরতি চিহ্ন ব্যবহার করা হয়নি এমন একটি উদাহরণ আমি একটু পড়ি, যে বিরতি চিহ্ন ব্যবহার না করলে সেটি কেমন হয় আর ব্যবহার করলে সেটি কেমন হবে। আমি কয়েকটি লাইন পড়ি। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত জানিত না, কায়দা কানুন কাকে বলে, রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়, মন্ত্রীকে ডাকিয়া রাজা বলিলেন পাখিটাকে শিক্ষা দাও। আমি আবার পড়ি, কোনো দাড়ি কমা, কোনো বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন ব্যবহার করছি না এখানে, আমি আবার পড়ছি, তারপর এই লাইনগুলি আমি আবার বিরাম চিহ্ন ব্যবহার করে পড়ব। এক যে ছিল পাখি, সে ছিল মূর্খ, সে গান গাহিত, শাস্ত্র পড়িত না, লাফাইত উড়িত জানিত না, কায়দা কানুন কাকে বলে, রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়, মন্ত্রীকে ডাকিয়া রাজা বলিলেন পাখিটাকে শিক্ষা দাও। এখন আমি এটা বিরাম চিহ্ন ব্যবহার করে পড়ছি। এক যে ছিল পাখি, দাড়ি, সে ছিল মূর্খ, দাড়ি, সে গান গাহিত, কমা, শাস্ত্র পড়িত না, দাড়ি, লাফাইত, কমা, উড়িত জানিত না, কায়দা কানুন কাকে বলে, দাড়ি, রাজা বলিলেন এমন পাখি তো কাজে লাগে না, কমা, অথচ বনের ফল খাইয়া রাজহাটে ফলের বাজারে লোকসান ঘটায়, দাড়ি, মন্ত্রীকে ডাকিয়া রাজা বলিলেন পাখিটাকে শিক্ষা দাও। এখন প্রথমে যে আমি পড়লাম দাড়ি কমা কোনো কিছু ব্যবহার করলাম না, আর পরে দাড়ি কমা সব ব্যবহার করলাম। তাহলে জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন অনেক বেশি প্রয়োজন পাঠের বেলায়, আবৃত্তির বেলায়, সব কিছুর বেলায়। তো আমরা জ্যোতি চিহ্নের ক্লাস আজকে এখানেই শেষ করব, এবং আমি আজকে একটু উপস্থাপনা ক্লাস শুরু করব। জ্যোতি চিহ্নের ক্লাস আমরা 3টা ক্লাস নিলাম জ্যোতি চিহ্ন, আশা করি আপনাদের মনে থাকবে, এবং যারা যদি এ ব্যাপারে কোনো প্রশ্ন করতে চান আমাকে প্রশ্ন করতে পারেন।
আমরা আবৃত্তি নিয়ে কথা বলেছি বেশ কয়েকটি ক্লাসে, কিন্তু আমরা উপস্থাপনা শৈলী নিয়ে সাধারণত আমাদের এর আগে তেমন কথা বলা হয়নি। উপস্থাপনা অর্থ হলো প্রস্তাবন বা কোনো কিছুকে পেশ করা। উপস্থাপনা উপস্থাপন অর্থ আমরা বলি যে উপস্থাপন করা, উপস্থাপনা, প্রেজেন্টেশন যেটা আমরা বলি। উপস্থাপন অর্থ প্রস্তাবন বা কোনো কিছুকে পেশ করা। যিনি অনুষ্ঠান পেশ করেন, যিনি অনুষ্ঠান পেশ করেন তাকে বলা হয় উপস্থাপক। হ্যাঁ, উপস্থাপক হলো অনুষ্ঠান উপস্থাপনা একটি মূলত স্বতন্ত্র শিল্প মাধ্যম। এটি অনেকেই এখন অনেক চ্যানেল রয়েছে আমাদের মঞ্চে বলি আমরা, এবং এটি একটি আপনার পেশাগতভাবে আপনি এটি পেশা হিসেবেও নেওয়া যায়, এবং অনেক অনেক পৃথিবী বিখ্যাত অনেক অনেক উপস্থাপক রয়েছেন, হ্যাঁ, যারা এটি দিয়েই জীবন নির্বাহ করছেন। হ্যাঁ, এটি তার অন্যের সংস্থান হচ্ছে। সেরকমভাবে অনুষ্ঠান উপস্থাপনাটা মূলত একটি স্বতন্ত্র একটি শিল্প মাধ্যম। অভিনয় এবং আবৃত্তির সাথে এটি আপনার বাচিক অর্থে, বলা অর্থে এটি মিল থাকলেও এখানে প্রধান আবার একটি অমিলও রয়েছে। হ্যাঁ, অমিল রয়েছে। অভিনয় এবং আবৃত্তি একটি লিখিত রূপ থাকে, একটি লেখ্য রূপ থাকে, কিন্তু এই লিখিত রূপের উপর ভিত্তি করে তৈরি করা হয় যে আবৃত্তি বা অভিনয় যে শিল্পটাকে তৈরি করা হয়। কিন্তু অনুষ্ঠান উপস্থাপনার ক্ষেত্রে উপস্থাপক সাধারণত কোনো লিখিত রূপরেখা পান না, হ্যাঁ, এবং লিখিত রূপরেখার উপরে নির্ভর করে উপস্থাপক অনুষ্ঠান উপস্থাপনা করতে পারেন না, তাহলে সেটি সুন্দর হয় না। অনুষ্ঠানের প্রকৃত বিষয়বস্তুর দিকে সে পারে, সে কি করতে পারে, অনুষ্ঠানের যে কোন অনুষ্ঠান উপস্থাপনা করছে সে, সেই অনুষ্ঠানের প্রকৃতি বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে উপস্থাপক কি করবে, সামঞ্জস্যপূর্ণ বক্তব্য সে পূর্বেই নির্ধারিত করে নেন সাধারণত, যে হ্যাঁ, আজকে আমি কিসের অনুষ্ঠান উপস্থাপনা করছি, আজকে আমি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান উপস্থাপনা করছি, তাহলে স্বাধীনতা দিবসের উপরে আমাকে কি কি কিছু জানতে হবে বিষয়, কিছু জেনে সেই অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে মধ্যে মধ্যে সেগুলি আমাকে বলতে হবে। আবার হতে পারে আমি পয়লা বৈশাখের আমরা বাংলা নববর্ষ অনুষ্ঠান উপস্থাপনা করছি, সেই ক্ষেত্রে ওই ওই বিষয়ের উপরে কিছু জ্ঞান অর্জন করে বা সেটি কিছু জেনে তখন সেটিকে উপস্থাপন করতে হবে। তাহলে অনুষ্ঠানের প্রকৃতি ও বিষয়বস্তুর দিকে লক্ষ্য রেখে উপস্থাপক সামঞ্জস্যপূর্ণ বক্তব্য নির্ধারণ করবেন। তবে মঞ্চ, রেডিও এবং টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা তিনটি কিন্তু ভিন্ন ভিন্ন মাত্রা যোগ হতে পারে। তিনটি সম্পূর্ণ আলাদা। মঞ্চের উপস্থাপনা আলাদা, টেলিভিশনের উপস্থাপনা আলাদা, এবং রেডিওর উপস্থাপনা কিন্তু আলাদা। তিনটির উপস্থাপনার ক্ষেত্র আলাদা আলাদা। তথ্য প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বর্তমানে দেখা যায় প্রযুক্তির উন্নয়নের কারণে টেলিভিশনগুলোতে উপস্থাপক স্ক্রিপ্ট লিখে নেয়, অনেক সময় স্ক্রিপ্ট লিখে নেয়, এবং এটি সুবিধা সে টেলিভিশনে নিতে পারে, রেডিওতেও নিতে পারে। রেডিওতে দেখা যায় না, সে এটি স্ক্রিপ্ট রেডি করে সে উপস্থাপন করতে পারে। হ্যাঁ, তবে মঞ্চে যখন উপস্থাপক কাজ করে তখন সেখানে তাকে উপস্থিত বুদ্ধি এবং বাড়তি কিছু আপনার দর্শকদের, শ্রোতাদের মনোনিবেশ করার জন্য, তা অনুষ্ঠানের দিকে শ্রোতাকে আকর্ষণ করার জন্য মঞ্চে তখন উপস্থাপককে নিজের কিছু বুদ্ধির বিবেচনা এবং তাৎক্ষণিক কিছু বিষয় এনে কথা বলতে হয়, তাহলে উপস্থাপনাটা হৃদয়গ্রাহী হয় এবং সুন্দর হয়। তাহলে উপস্থাপনার যে তিনটা জায়গা আমরা পাই, সেখানে রেডিও এবং টেলিভিশনে এর উপস্থাপনা এবং মঞ্চের উপস্থাপনা সম্পূর্ণই ভিন্ন। এখানে মঞ্চের উপস্থাপনা একটু সামনাসামনি, যেটা স্বভাবতই
গান শিল্পের যে কোনো মাধ্যম বলেন আপনার, রেকর্ডেড কোনো কিছু, আর শ্রোতাদের সরাসরি সামনে শ্রোতার সঙ্গে যে কন্ট্যাক্ট করা যেটা, সেটা সামনাসামনি যে জিনিসটি হয় সেটি মূলত একটু রেকর্ডিংয়ের চেয়ে ওটা একটু কঠিনই, এবং সেক্ষেত্রে শিল্পীকে উপস্থাপনায় উপস্থাপকই হোক না কেন, তাকে একটু দেখা যায় যে উপস্থিত বুদ্ধি এবং খাটাতে হয় সেই ক্ষেত্রে অনুষ্ঠানটি সুন্দর করার জন্য। উপস্থাপক শিল্পী এবং দর্শক শ্রোতার সেতুবন্ধন হিসাবে কাজ করে, দায়িত্ব পালন করে। হ্যাঁ, যারা অনুষ্ঠান হচ্ছে, সামনে অডিয়েন্স, এখানে একজন শিল্পী তার গান বা আবৃত্তি বা যা কিছু প্রেজেন্ট করবে, উপস্থাপক সে কী করবে, তখন ওই শিল্পী এবং যে দর্শক এই দুজনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে দেওয়ার দায়িত্বটা উপস্থাপকের। তাহলে তখন, এবং উপস্থাপক কিন্তু তখন মঞ্চের মেইন গার্ডিয়ান, যিনি অভিভাবক, উপস্থাপকের উপরেই কিন্তু তখন অনুষ্ঠানটি সুন্দর হওয়াটা অনেকাংশে নির্ভর করে। উপস্থাপকই তখন কিন্তু মঞ্চের গার্ডিয়ান, অভিভাবক। বিভিন্ন পরিবেশনাগুলোকে উপস্থাপক সুন্দরভাবে সাজিয়ে দর্শক শ্রোতাকে উপহার দেন। অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত অনুষ্ঠান জুড়েই অনুষ্ঠানটিকে সুন্দর করার পুরো দায়িত্বই থাকে তখন উপস্থাপকের উপর। রেডিও অনুষ্ঠান শ্রুতি নির্ভর, হ্যাঁ, আর মঞ্চ টেলিভিশন দৃশ্য নির্ভর। রেডিওতে আমরা কি করছি, শুধু শুনছি, হ্যাঁ, আমরা দেখছি না, কিন্তু মঞ্চ এবং টেলিভিশনে দেখছি। মঞ্চের উপস্থাপনা যতটা কঠিনও যেমন আছে, তেমনি ঝুঁকিপূর্ণও আছে, কারণ সেখানে সরাসরি দর্শকরা মুখোমুখি হয়। আর এক্ষেত্রে বক্তব্য প্রধানের বেলায় বেশ সতর্ক থাকতে হয়। যেমন বারবার ভুল শুধরানো যে বিষয়টি, এটি করা যায় না। তারপরে আমরা যেটা কথার মধ্যে এরকম অনেকে আছে করে, আমরা এটা আমাদের অনেকেরই মুদ্রাদোষ আছে, আমরা কথা বলার সময় বা উপস্থাপনা করার সময় করে থাকি, এটিও করা যাবে না। তবে রেডিও টেলিভিশনে যেমন এটি কিন্তু আমি বলছি মঞ্চের বেলায়, আর যখন রেডিও টেলিভিশনে কিন্তু এটা পূর্ণ রেকর্ড করা যায়, বারবার রেকর্ড করা যায়। হ্যাঁ, রেকর্ডিং পদ্ধতিতে ভুল শুধরানোর বিষয় রয়েছে, বারবার সেটিকে কাস্ট করা যায়, এডিট করা যায়। এই কারণে রেডিও টেলিভিশনটা যতটা সহজ, মঞ্চ ঠিক ততটাই কঠিন। টেলিভিশন অনুষ্ঠানগুলিতে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন সেট থাকে, এবং বিভিন্ন সেটে উপস্থাপক থাকে, আলাদা আলাদা ভাবে উপস্থাপনা হয়। এটি রেডিও টেলিভিশনের বিষয়টি সম্পূর্ণই আলাদা। আর যেটি কিন্তু মঞ্চের জন্য যেটি মঞ্চ এবং টেলিভিশন দুটোর জন্য রেডিওটা আলাদা, মঞ্চ এবং টেলিভিশন দুটিতে আবার আরও খেয়াল রাখতে হয়, যেমন পোশাকের বিষয় একটি রয়েছে। হ্যাঁ, এটি পোশাকের বিষয়টিতে সচেতন থাকতে হয়। যদি নারী উপস্থাপক হয়, তাহলে সেক্ষেত্রে তার অর্নামেন্টসের ব্যাপারেও একটি বিষয় থাকে। সেখানেও ভারী কোনো গহনা উপস্থাপকের পরাটা উচিত না। হ্যাঁ, তারপরে এই সকল বিষয়গুলি উপস্থাপককে খেয়াল রাখতে হয়। তবে মৌলিক যে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলি উপস্থাপককে না জানলেই উপস্থাপনা করা উচিত নয়, সেই বিষয়গুলি আমি পয়েন্ট আউট করছি এখন। প্রথমেই আসতে হবে শুদ্ধ উচ্চারণ, একদম ১ নাম্বারই শুদ্ধ উচ্চারণ। উচ্চারণ অবশ্যই শতভাগ শুদ্ধ হতে হবে তাকে। ২ নাম্বারে যেটা করতে হবে, আঞ্চলিকতার প্রভাব মুক্ত হতে হবে। আমাদের প্রত্যেকটা অঞ্চলে আলাদা আলাদা একটি আঞ্চলিক ভাষা রয়েছে, এবং এই ভাষায় কথা বলা দোষণীয় কিছু নয়। যার সবার অঞ্চলের ভাষা থাকতেই পারে, থাকবে। কিন্তু এটি আমরা যখন কোথাও কোনো অনুষ্ঠান উপস্থাপনায় থাকব, তখন এটি ব্যবহার করা দোষণীয়। এটি ব্যবহার করা যাবে না।
তৃতীয় নাম্বার যেটি, সেটি হলো উচ্চারণ রীতি জানতে হবে, যেটি আমি যেটি আগে ক্লাসে করিয়েছি, মহাপ্রাণ অল্পপ্রাণ ধ্বনির ব্যবহার যেটি। হ্যাঁ? যেমন আমরা অনেকেই আচ্ছা, এটি সম্পর্কে বিস্তারিত আমি পরে আলাপ করি। আগে পয়েন্টগুলি বলছি। তাহলে প্রথমে কি ১ নম্বরে শুদ্ধ উচ্চারণ, ২ নম্বরে আঞ্চলিকতা মুক্ত হতে হবে, আঞ্চলিকতার প্রভাব মুক্ত হতে হবে। ৩ হলো উচ্চারণ রীতি জানতে হবে। ৪ নাম্বার হলো অভিব্যক্তির প্রকাশ, যে কি আমি বলতে চাচ্ছি, আমি যা বলতে চাচ্ছি সেই অনুযায়ী আমার অভিব্যক্তির প্রকাশ থাকতে হবে আমার অবয়বে, আমার মুখমণ্ডলে। হ্যাঁ? তারপরে পরিবেশ পারিপার্শ্বিকতা, পরিবেশ পারিপার্শ্বিকতা অনুযায়ী আমাকে কথা বলতে হবে। কোন পরিবেশে কোথায় আমি অনুষ্ঠানটি উপস্থাপনা করছি সেটির উপরে খেয়াল রাখতে হবে। তারপরে বাচন ভঙ্গি সুন্দর হতে হবে। তারপরে পোশাক, যেটি আগেও বলেছি, পোশাক পরিচ্ছদ দিকে রুচিসম্পন্ন হতে হবে। কোন অনুষ্ঠানে, যেমন আমি একটি ২১শে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি মাসের একটি শহীদ দিবসের শহীদ দিন নিয়ে একটি প্রোগ্রাম হচ্ছে। এখানে যদি লাল চকচকে একটা শাড়ি আমি ব্যবহার করি, অনেক ভারী, ভারী গহনা আমি ব্যবহার করে যাই, সেটি কিন্তু উচিত হবে? হবে না। হ্যাঁ? আমি হয়তো একটা কোনো শোকের অনুষ্ঠান করছি, সেখানে আমি রং চকচকা ব্রাইট কালারের কিছু একটি ব্যবহার করলাম, হবে না। সেই ক্ষেত্রে কি করতে হবে? পোশাক পরিচ্ছদের দিকে খেয়াল রাখতে হবে। আবার তারপরে আছে মাইক্রোফোনের ব্যবহার। মাইক্রোফোনের ব্যবহারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মাইক্রোফোন ব্যবহারটা আমরা মাইক্রোফোনের ব্যবহারটা এটি একটি আলাদা ক্লাসই আমরা যখন শিখেছি। আমি যখন ক্লাস করেছি মাইক্রোফোনের ব্যবহারের জন্যই আমাদের আলাদা অনেকগুলি ক্লাস ছিল। এটা প্র্যাকটিক্যাল ক্লাস। এটি আসলে মূলত বুঝে মানে বলে এটা হবে না। আমি তারপর বলে রাখলাম যে মাইক্রোফোনের ব্যবহারটাও জেনে নিতে হবে। তারপরে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে, যেটি হলো সময় জ্ঞান। আমরা যখন কোনো একটি অনুষ্ঠান উপস্থাপনা করব, হ্যাঁ? এখন আমি যে অনুষ্ঠান মেইন, সেটিতে আমি না গিয়ে আমি আমার ভূমিকায় আমি অনেকটা সময় নষ্ট করে ফেললাম। এটি করা যাবে না। অনুষ্ঠানের দিকে, সময়ের দিকে আমাদের উপস্থাপককে কি করতে হবে? সময়ের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। আমরা এই মুহূর্তে একটি কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি। আচ্ছা, স্টুডিওতে মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে। আমি ক্লাস কন্টিনিউ করছি। তারপরে কি করতে হবে আমাদের? আম সময়ের দিকে খেয়াল করতে হবে। তারপরে কিছু মুদ্রা দোষ আছে অনেকের, যেমন উ এরকম হয়, ফামলিং হয়। এটি করা যাবে না। এটা পরিহার করতে হবে। হুম? তারপরে যেমন উপস্থিত বুদ্ধি যেটি, এটিও রাখতে হবে। উপস্থিত বুদ্ধির তারপরে শব্দের সঠিক ব্যবহার এটি। তারপরে অঙ্গ-প্রত্যঙ্গ যে সঞ্চালন যেটি, এটি উপস্থাপক খেয়াল রাখতে হবে। অনেকে উপস্থাপনা করার সময় এভাবে, এভাবে দোলে, হ্যাঁ? অনেকের মুদ্রাদোষ থাকে, পা এরকম, এরকম নাড়ায়, ২ পা অনেক জোরে, জোরে নাড়ায় চেয়ারে বসে, হ্যাঁ? অকারণে হাত পা ছোড়াছুড়ি করে, অনেকে বেশি হাত নাড়াচাড়া এরকম, 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 এরকম করে, হ্যাঁ? অনেকে এরকম, এরকম বেশি মাথা ঝোলায়, হ্যাঁ? এরকম অনেকের থাকে কিছু মুদ্রাদোষ। এটি পরিহার করতে হবে। তারপরে করতে হবে কি? ভাষার ব্যবহারের দিকে খেয়াল রাখতে হবে। ধৈর্য এবং সহনশীলতা থাকতে হবে, হ্যাঁ? তারপরে কণ্ঠস্বরের ওঠানামার দিকে খেয়াল রাখতে হবে এবং সর্বোপরি যেটি করতে হবে সেটি হলো নিজের যে ফেস, যেটা মুখমণ্ডলের এক্সপ্রেশন, সেটিকে ঠিক রাখতে হবে কি উপস্থাপন করছেন সেটি অনুযায়ী। আমরা যখন একটি খেলার বাংলাদেশ জিতে গেছে ক্রিকেটে, এরকম একটি খবর যখন আমরা উপস্থাপন করব, সেই ক্ষেত্রে আমাদের অটোমেটিক একটি ফেজের মধ্যে একটি উল্লাসের বিষয় থাকবে। আবার
খবরের মধ্যেই দেখা গেল আমি সংবাদ উপস্থাপন করছেন, এর মধ্যেই কোনো একটি মৃত্যুর সংবাদ আসলো। সেই মুহূর্তে আপনাকে তখন তখন মুখমণ্ডলে সেই মৃত্যু সংবাদটি পড়ার সময় আপনার এক্সপ্রেশনে সেটি আনতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে উপস্থাপনার কি, কি খেয়াল রাখতে হবে উপস্থাপনার সময়, সে পয়েন্টগুলি আমি বললাম। তো আমরা ছিলাম হলো উপস্থাপনা এবং উপস্থাপকের যে করণীয় কি, এই বিষয়ে কথা বলছিলাম। তো আমি যে বিষয়গুলি একজন উপস্থাপকের খেয়াল রাখতে হবে সেই বিষয়টি আমি এতক্ষণ বলছিলাম। তো এটি ডিটেলস আমরা অন্য একটি ক্লাসে আবার আলোচনা করব, যে এটি আসলে বিশদ আকারে এটি পয়েন্ট অনুযায়ী আলোচনা করতে হবে। হ্যাঁ, যেমন আমরা কিছু শব্দ ব্যবহার আমরা ভুল করি উপস্থাপনার সময়। সেই কমন কিছু শব্দ যেমন আমরা বলি, যেমন অনেকে বলি সুস্বাগতম। সুস্বাগতমটা অশুদ্ধ, স্বাগতমটা হলো শুদ্ধ। হ্যাঁ, যেমন সুস্বাস্থ্য বলি আমরা, সুস্বাস্থ্য না, সুস্বাস্থ্যটা অশুদ্ধ। স্বাস্থ্য, স্বাস্থ্য শুদ্ধ রূপ, সুস্বাস্থ্য না, এটা অশুদ্ধ। সৌজন্যতা, সৌজন্যতা বলে যে শব্দটি, এটি অশুদ্ধ। সৌজন্য, সৌজন্য হলো এই ভুলগুলি আমরা অসাবধানতাবশত করে ফেলি। যেমন শ্রেষ্ঠতম, শ্রেষ্ঠতমটা না, শ্রেষ্ঠ। তারপরে অনেকে বলে লজ্জাস্কর, উচ্চারণ করে লজ্জাস্কর, লজ্জাস্কর না, লজ্জাকর। হ্যাঁ, তারপরে সঠিক, সঠিক হবে না, সটা দরকার নেই, ঠিক, ঠিকটা হলো ঠিক উচ্চারণ। তারপরে সমৃদ্ধশালী, আমরা আমরা বলি সমৃদ্ধশালী, সমৃদ্ধশালীটা ভুল, সমৃদ্ধিশালী হবে, সঠিক হবে সমৃদ্ধিশালী। যেগুলি আমরা সাধারণত উপস্থাপনার সময় ভুল করি যেগুলা। তারপরে আমরা পৌরসত্ব বলি, পৌরসত্ব, পৌরসত্ব হবে না, হবে পুরুষত্ব। হ্যাঁ, তারপর বলি আমরা বলি নিরপরাধী, নিরপরাধী না, নিরপরাধ। আবার যেটি আমরা কমন যে আরো বিষয়গুলি ভুল করি সেটা চলমান, চলমান না, চলন্ত। হ্যাঁ, তারপরে একত্রিত, একত্রিত বলি আমরা, একত্রিত না, একত্র। হ্যাঁ, এটি হলো কার্যকরী, যেটা আর কি শুদ্ধ রূপ আর কি। অশুদ্ধ শব্দ কিছু রয়েছে যেগুলি আমরা উপস্থাপনার মধ্যে ব্যবহার করে থাকি, এটি হলো অসাবধানতাবশত করি এগুলি। তারপরে এগুলিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে উপস্থাপনার সময়। আরো বেশ কিছু রয়েছে যেগুলি আমরা নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু কবিতায় চলে যাই। আমরা এবার কবিতায় চলে যাব। আজ আমি এমন একটি কবিতা পড়ব যেটি একটু দীর্ঘ কবিতা, এবং এই কবিতাটি এর আগে আমি পড়িয়েছি কিনা আমার ঠিক মনে নেই। এটি কবি জয় গোস্বামীর কবিতা। এটি দেশ বিভাগের উপরে কবিতাটি লেখা হয়েছে। এটি যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে এই কবিতাটি আবৃত্তি করা যায়। হ্যাঁ, এবং এই কবিতাটির ভিতরে অনেক ভেরিয়েশন আছে। আমি চেষ্টা করি সেই সব কবিতাই এই ক্লাসে আবৃত্তি করার জন্য যে কবিতাগুলিতে মূলত কাজ করার জায়গা রয়েছে। আপনার কণ্ঠ নিয়ে, আপনার কণ্ঠের যে ওঠানামা বা কণ্ঠে আপনার যে ভাবের যে ভাবরসের নিয়ে খেলার জায়গা, কণ্ঠের
উঁচু নিচুর যে জায়গাটি এবং বেশি করে আপনি নির্মাণের জায়গাটায় কাজ করা যায়, যে কিছু কিছু সহজ কবিতা আছে যেটিকে আপনি খুব সহজভাবে আবৃত্তি করা যায়, হ্যাঁ? অনেক বেশি বেগ পেতে হয় না। কিছু কবিতা আছে যেগুলি একটু আবৃত্তির জন্য বেশ কিছু কণ্ঠের ভেরিয়েশন আছে। আমি সাধারণত যখন ক্লাসে করাই তাহলে সেই ধরনের কবিতাগুলোই আমি নির্বাচন করি, যে কবিতাগুলিতে আপনি একটু বেশি কিছু শিখতে পারেন, কণ্ঠের কাজটা আপনি বেশি শিখতে পারেন, আপনার আবেগ নিয়ে বেশি খেলা করতে পারেন, সে ধরনের কবিতাগুলি আমি নির্বাচন করি। শিক্ষার্থীদের জন্য এ ধরনের কবিতাগুলি উপকারী বেশি। করছি কবিতা জয় গোস্বামীর কবিতা নন্দরমা। এই কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা সেই কবিতাটি আমি বলছি। যে আমাদের যখন দেশ ভাগ হয়েছে বা মুক্তিযুদ্ধ ভিত্তিক যেটা বলি আমরা, তার আগেও যদি বলি, তার আগেও দেশ বিভাগের সময় অনেক মানুষ এই দেশ থেকে, আমাদের দেশ থেকে পার্শ্ববর্তী যে রাষ্ট্র সেখানে তারা চলে গেছে, আশ্রয় নিয়েছে। হ্যাঁ, তখন হয়েছে এই যুদ্ধের সময় অনেকে মনে করেছে, যারা ধর্মীয় সম্প্রদায়, যেমন ধরো অনেক হিন্দু মানুষ, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ যারা, তারা ভেবেছে যে হিন্দুস্তান যেটা ভারত, ওখানে নিরাপদ বেশি আমরা। তখন এরা অনেকেই করেছে নিজেদের জন্মস্থান, নিজেদের বাড়ি ঘর সবকিছু ফেলে রেখে তাদের যেতে হয়েছে, তারা চলে গেছে অনেকেই। সেরকমই সেই প্রেক্ষাপটে নিজের দেশ, নিজের অস্তিত্ব, নিজের সবকিছু ফেলে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। সেই সময় সেই প্রেক্ষাপটেই মূলত কবিতাটি কবি লিখেছেন। কবিতার শিরোনাম নন্দরমা। পড়ছি। সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম, কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম, পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ, শিশির ভেজানো কাঁটাতার গাছপালা, আলপথে নেমে আমরা যাচ্ছিলাম, ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম, ছোট বোন আর মা বাবা গ্রামের লোক, তার পাশে আমি দুলালি। দুলালি নাকি প্রিয়বালা? বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। 2-3 ক্লাসের লেখাপড়া সবে শুরু। গ্রামে কে বলল, পালারে সবাই, পালা! সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। মা বাবা 2 বোন পালিয়ে যাচ্ছিলাম, ঝোপঝাড় ঠেলে, হজামজা নদী ঠেলে, পথে ঘুমন্ত দাঁড়িয়ে ঘরের চালা, ঘুমন্ত বেড়া, চালে ঘুমন্ত লাউ, উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা, শোয়ানো লাঙল, দাওয়ায় শিউলি গাছ, ঘোড়া নিম গাছে চাঁদ অর্ধেক ঢাকা। শব্দ না করেই চলে যাই, তবুও ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল, মাথা, শিশিরে ঠান্ডা ভেজা আর খসখসে হাতের পাতার মতোই গাছের পাতা। কত কত মাঠ পার হয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে, যে যার পোটলা খুলে চিড়ে গুড় মুড়ি, শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি দোষে। আচমকা দেখি ছুটোছুটি করে লোক, কিভাবে কিভাবে যেন আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। এ কই রে আদুরি, কই রে দুলারি, তোরা কই? মা বাবা ডাকছে আমাদের ডাক নামে। আমি রইলাম, আমি রইলাম, আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়লো কেউ জানলো না কিছু। আমরা সবাই
কাঁটাতার পেরোলাম। আমরা সবাই ঘাড় নিচু, মাথা নিচু। খাতা পেরোলাম, ইমিগ্রেশন খাতা, লঞ্চ পেরোলাম, তারপর ট্রেন পথ। কোন এক দেশে আমরা যাচ্ছিলাম। যত গেছি তত ছেড়ে ছেড়ে গেছে পথ। কোথায় সে দেশ? অতীতে, ভবিষ্যতে? সে কোন বয়স আমরা ছেড়ে এলাম? দুলালি দুলালি, প্রিয়বালা প্রিয়বালা। রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম। খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে, খানিকটা গেছে নদী জলে আঘাটায়, খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা, খানিকটা গেল রাস্তার দাঙ্গায়। যে গাছের নিচে জিরোতে বসেছিলাম, খানিকটা নাম সেই গাছটায় আছে, খানিকটা নাম মাঠের শিশিরে নিল, খানিকটা গোঁজা রইল খড়ের খাতায়, খানিকটা নাম কাটা তারে তারে বেধা, খানিকটা যায় ইমিগ্রেশন খাতায়। একটা বয়স সে দেশে ছেড়ে এলাম, একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী। একটা বয়স ছেলে বড় করে শেষ, ছেলের নামেই আর চেনা দিয়েই আমি টিকেছি ছিলাম। এখন রাতে দিনের খাওয়া পড়া পাই এখানে এই 5C-তে। ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, আমি এখানেই থাকি গ্রীষ্ম বর্ষা শীতে। এইখানে বসে আমি নন্দর মা। ছেলেকে ভাবি না, ভাবি না স্বামীরও নাম। শুধু মনে পড়ে, শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম, আমরা যাচ্ছিলাম সেই কোন দেশে, পালিয়ে যাচ্ছিলাম। সঙ্গে সঙ্গে যাচ্ছিল গাছপালা, যাচ্ছিল চাঁদ, সার সার চালা ঘর, ঘরে কি আগুন দিয়ে বলেছিল পালা পালা। পরপর লোক, পোড়া গ্রাম, পরপর পরপর ছাদ, পরপর অ্যান্টেনা, ছাদের মাথায় ভাসছে চাঁদের থালা। থালাকে বলেছে, থালাকে বলেছে তোমরা কি জানতে না, পুরো গ্রাম ওই এক চোখ চাঁদে জ্বালা। না, কেউ জানে না, কেউ জানে না, ভুলে গেছে, ভুলে যায়। পরপর পরপর বাড়ি উঠে যায় মাটি খুঁড়ে, পরপর বাড়ি উঠে যায় মাটি ফুঁড়ে, পরপর গাড়ি ছুটে যায় বোবা কালা। গ্রাম পোড়া ছাই এখনো, এখনো আসছে উড়ে, দেয়ালে লাগছে জানালায় দরজায়। ফুলঝাড়ু হাতে কে পরিষ্কার করে, কে বাজারে যায়, কে আনে ভাতের থালা, কে এত কালের রোদ, রোদ বৃষ্টিতে ঝড়ে অযত্নে বাঁচে, যে নিজেই গাছপালা। কি গাছ, কি গাছ, বলো বলো ফ্ল্যাট বাড়ি, কি গাছ, বলো পোড়া চাঁদ, বলো বলো সব বোবা কালা। নন্দর মা কি দুলালি, নাকি প্রিয়বালা? নন্দর মা কি দুলালি, নাকি প্রিয়বালা? এটি একটি অসাধারণ কবিতা। কবিতাটিতে নন্দর মা, সে যখন দেশ ছেড়ে, যুদ্ধ লেগেছে, সে যখন দেশ ছেড়ে ওপার বাংলায় পাড়ি জমিয়েছে, তার সাথে তার আরেকটি বোন ছিল, নাম ছিল আদুরি। আদুরি আর দুলালি, দুই বোন। তারা মা বাবার সাথে যুদ্ধ লেগেছে, গ্রামের পর গ্রাম মিলিটারিরা আগুন লাগিয়ে দিয়েছে, হ্যাঁ, গুলি করছে, পুরো গ্রাম পুড়িয়ে দিচ্ছে। জীবন নিয়ে তখন যে যার মতো পালিয়ে গেছে এপার বাংলা থেকে ওপার বাংলায়। তখন ওই আদুরি আর দুলালি দুই বোন, তারাও তাদের গ্রাম ছেড়ে মা বাবার হাত ধরে পালিয়ে যাচ্ছে। পথে যেতে যেতে কোথায় কোথায় যেখান থেকে তারা হেঁটেছে, সেখানে সেখানে স্মৃতি তাদের এ বর্ণনা করা আছে। এবং যাওয়ার সময় তার উঠানে কি কি ছিল, তাদের বাড়ির পাশে
বেড়ায় কে গোছাচ্ছিল, বাড়ির উঠোনে একটি গাছ ছিল, নিম গাছ, সেটি সবকিছু ছেড়ে যেতে তাদের খুব কষ্ট লাগছিল। নিজের জন্মভূমি, নিজে জন্মেছে এখানে, সেই সব ছেড়ে সে যখন যাচ্ছিল, যাওয়ার সময় তার বাড়ি ছেড়ে যাওয়ার সময় যে বেদনা, সেটি তার তার যে সেই কৃষক বাবা, তার সেই ঘুমন্ত চাল, হ্যাঁ? চালে তখন গ্রামে কি দেখা যায় যে ঘরের কোণায় মাটিতে একটু লাউ গাছ, একটু চাল কুমড়া গাছ এগুলি লাগায়, কোনো লাউ পুঁই গাছ এগুলি সব লাগায়, যেগুলি আম বেয়ে টিনের চালে ওঠে। তখন নিজের যা কিছু সবকিছুর জন্যই একটি মায়া থাকে। ওই লাউ গাছের জন্য সে যখন চলে যাচ্ছে, তার মনে হচ্ছে যে ওই লাউ গাছ তাকে জড়িয়ে ধরতে চাচ্ছে, তাকে ডাকছে। তার উঠোনের যে নিম গাছ, সেদিকে সে তাকাচ্ছে না। তারপরেও তার মনে হচ্ছে সে যখন বাড়ি ছেড়ে যাচ্ছে, ওই নিম গাছের ডাল নুয়ে এসে তার গাল স্পর্শ করছে, তাকে ছুঁয়ে দিচ্ছে। হ্যাঁ? তার এটি মনে হচ্ছে, তার ওগুলি ছেড়ে কষ্ট হচ্ছে যেতে। যেতে যখন যাচ্ছে, পথে সে যখন হজা-মজা নদী, নালা, রাস্তা যেখান থেকে যাচ্ছে, সেখানে মনে হচ্ছে যে এইখানে আমার স্মৃতি রয়ে গেছে। এখান থেকে আমি হেঁটে যাচ্ছি। এখানে আমি রেখে যাচ্ছি আমার স্মৃতি। সে যখন যাচ্ছে ইমিগ্রেশন খাতায় তার নাম থাকছে। হ্যাঁ? তারপর যে রাস্তা দিয়ে সে যাচ্ছে, তার মনে হচ্ছে যে এই কাঁটাতারে আমার নাম রয়ে গেছে। এই ইমিগ্রেশন খাতায় আমার নাম রয়ে গেছে। তারপর যেতে সে তখন চলে গেল ওই পারে। তখন সে আস্তে সে বোনকে তো হারিয়ে ফেললো যাওয়ার পথে। তারপর মা-বাবা মারা গেল। তারপর সে স্কুলে তার নাম দুলালী। আদুরি আর দুলালী ২ বোন। দুলালী কিন্তু যখন সে স্কুলে ভর্তি হয় তখন শিক্ষকরা, বন্ধুরা তাকে প্রিয়বালা বলে ডাকত। তাহলে তার ২ টা নাম। সে ওই যে বলেছে না, পাশে যাচ্ছি আমি দুলালী নাকি প্রিয়বালা? ২-৩ ক্লাসের পড়াশোনা সবই শুরু। ও বাবা-মার ডাক বাড়িতে দুলালী বলে, প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা। তাহলে সে যখন চলে গেল ওখানে, তারপরে ওখানে গিয়ে সে কি করলো? মানুষের বাড়িতে কাজ করলো। তার তো নিজের জন্মস্থান, নিজের বাড়িঘর এদিকে রয়ে গেছে। ওখানে সে নতুন করে গিয়ে উদ্বাস্ত সে। সে তো তখন শরণার্থী। তাকে মানুষের বাড়িতে কাজ করে জীবন নির্বাহ করতে হচ্ছে। তখন একটা সময় তার বয়স হয়ে গেল, বিয়ে হলো। বিয়ের পর তার একটা ছেলে হলো। ছেলের নাম রাখলো নন্দ। কবিতার নাম কিন্তু নন্দর মা। তার একটা বয়স হয়ে গেল, হ্যাঁ? ছেলেও বড় হলো, ছেলে বিয়ে করে তখন সে আলাদা থাকে, সেও আলাদা থাকে, মা আলাদা থাকে। কিন্তু তার তখনও ছেলে তাকে আলাদা হয়ে গেছে, স্বামী মারা গেছে। কিন্তু তারপরও তার মনে হয় এসব কিছুই তার আপন না। তার তখনও শুধু ওই যে নিজের জন্মভূমি, ওই যে সেই ফেলে আসা ঘর, সেগুলি তাকে ডাকে। তার মনে হয় যে আমি যদি আবার সেখানে যেতে পারতাম। সে তখন আবার যেতে চায় সেখানে। কিন্তু ওই যে এখানে বলেছে কবি, অ্যা শীত, গ্রীষ্ম, বর্ষা, শীতে এইখানে বসে আমি নন্দর মা। ছেলেকে ভাবি না স্বামীরও নাম। শুধু মনে পড়ে আমরা যাচ্ছিলাম। সেই কোন দেশে পালিয়ে যাচ্ছিলাম। সঙ্গে যাচ্ছিল গাছপালা, যাচ্ছিল চাঁদ। সার চালাঘর, ঘরেকে আগুন লাগিয়ে বলেছিল পালা। পরপর লোক, পোড়া গ্রাম পরপর ছাদ, পরপর এন্টেনা। ছাদের মাথায় ভাসছে চাঁদের থালা। থালাকে বলেছে, তোমরা কি জানতে না, পোড়া গ্রাম ওই এক চোখ চাঁদে জ্বালা? না, কেউ জানে না। ভুলে যায়। সে মনে হচ্ছে তার নন্দনমার এত বছর পরে যে আমি যদি এখন আমার সেই জায়গায়, সেই গ্রামে ফিরে যাই, আমার সেই জমি কি আছে ওখানে? কেউ কি আমাকে চিনবে সেখানে? কেউ তো চিনবে না। ওখানে তো সেই বাড়ি আর নাই। সেখানে ফ্ল্যাট বাড়ি উঠে গেছে। এ এই যে ছাদের পর পুরো গ্রাম ওই একচোখো চাঁদে জ্বালা। পরপর গাড়ি ছুটে যায় বোবাকালা। গ্রাম পোড়া ছাই এখনো আসছে উড়ে। দেয়ালে লাগছে, জানালায়, দরজায়। ফুল ঝাড়ু হাতে কে পরিষ্কার করে? কে বাজারে যায়? কে আনে ভাতের থালা? কে এত কালের রোদ বৃষ্টিতে ঝড়ে অযত্নে বাঁচে? যে নিজেই গাছপালা।
কি গাছ! কি গাছ! বলো, বলো ফ্ল্যাট বাড়ি, বলো পোড়া চাল, বলো সব বোবা কালা, নন্দর মাকে দুলালি, নাকি প্রিয়বালা। সে তার, সে ওই শৈশবে সে আবার ফিরে যেতে চায়। কিন্তু সে তো এসে তার ওই গ্রাম তো আর নেই। পরিবর্তন হয়ে গেছে, সেখানে ফ্ল্যাট বাড়ি উঠেছে। কে চিনবে তাকে? সে ওই গাছপালাকে প্রশ্ন করছে যে, "তোমরা কি আমাকে চিনছ? আমি নন্দর মা, আমি দুলালী, আমি প্রিয়বালা। তোমরা কি আমাকে চেনো?" অসাধারণ একটি কবিতা। এই কবিতাটি যখন আমি আবৃত্তি করি মঞ্চে, আমি আমার চোখ আমি সম্বরণ করতে পারি না। আমার নিজেকে প্রিয়বালা মনে হয়, আমার নিজেকে দুলালী মনে হয়। জয় গোস্বামীর অসাধারণ এই কবিতাটি আবৃত্তি প্রেমী যারা আপনারা আবৃত্তি করতে পারেন। হ্যাঁ, তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।